estimation of serum AST, হ্যাঁ AST টা কি aspartate transaminase, হ্যাঁ estimation of serum AST by kinetic method using কি হবে using কি হবে using semi auto analyzer, ঠিক আছে তাহলে today's topic is estimation of serum AST or aspartate transaminase by kinetic method using semi auto analyzer. Okay, এটা হেডিং, ঠিক আছে। নেক্সট পয়েন্ট assay principle. assay principle আচ্ছা assay principle কি aspartate catalyzes the transamination of L-aspartate and alpha ketoglutarate. Okay, assay principle, 1 number point, assay principle, aspartate transaminase or AST catalyzes the হ্যাঁ রে অত হাসি পাচ্ছে কি জন্য, হ্যাঁ দাঁড়া তোকে আমি লাস্টে ধরবো, ঠিক আছে। AST catalyzes the transamination of L-aspartate, আচ্ছা এটা L-aspartate লেখো, হ্যাঁ L-aspartate and alpha ketoglutarate, হ্যাঁ estimation of serum AST aspartate transaminase by kinetic method using semi auto, ঠিক আছে। assay principle কি না AST aspartate transaminase catalyzes the transamination of L-aspartate and alpha ketoglutarate. transamination reaction করেছিল তো, হ্যাঁ L-aspartate আর alpha ketoglutarate ছিল, aspartate transaminase দিয়ে রিঅ্যাকশন হচ্ছিল to form কি তৈরি হবে না L-glutamate, L-glutamate and oxaloacetate, হ্যাঁ oxaloacetate, ঠিক আছে। আলফা কিটোগ্লুটারেট তো লাগছে, তৈরি হচ্ছে অক্সালোঅ্যাসিটেট আর L-glutamate, ঠিক আছে ঠিক আছে। অ্যাসপার্টেটটা অক্সালোঅ্যাসিটেট করবে আর আলফা কিটোগ্লুটারেটটা গ্লুটামেট হয়ে যাবে, ঠিক আছে। in subsequent reaction এরপরে কি আসছে না ম্যালেট ডিহাইড্রোজেনেজ, ম্যালেট ডিহাইড্রোজেনেজ MDH, হ্যাঁ reduces oxaloacetate to malate with, তাহলে MDH or malate dehydrogenase কি করছে, এটা অক্সালোঅ্যাসিটেটের উপরে কাজ করছে, দিয়ে ম্যালেট তৈরি করছে, ম্যালেট with simultaneous লেখো oxidation of nicotinamide
অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড, এটা রিডিউসড, রিডিউসডটাকে আমরা কি বলি NADH প্লাস H প্লাস, তাই তো? তাহলে সঙ্গে কি তৈরি হচ্ছে সাইমালটেনিয়াস অক্সিডেশন অফ নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড রিডিউসড, এটা কি অক্সিডেশন হয় কি করবে NAD তৈরি করবে, তাই তো? NADH থেকে NAD রিডিউসড, তাহলে এটাকে কি বলছে NADH। এখান থেকে টু কি তৈরি হবে না NAD, নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড, হ্যাঁ ডাইনিউক্লিওটাইড NAD। আমরা পরে রিঅ্যাকশন গুলো লিখবো, সেটা ভালো করে বুঝতে পারবে তখন। এবার এই যে NADH থেকে NAD তৈরি হলো, এই ফরমেশনটা এটাই ইন্ডিকেট করবে AST অ্যাক্টিভিটিটা। তাহলে the rate of oxidation of NADH is measured kinetically by monitoring the decrease in absorption আচ্ছা দাঁড়াও, ডিক্রিজ ইন অ্যাবজর্বেন্স লেখো, হ্যাঁ ডিক্রিজ ইন অ্যাবজর্বেন্স at 340 nanometer and is directly proportional to AST activity in the sample। লিখে নাও, আমি পরে রিঅ্যাকশনটা যখন বলবো ভালো করে বুঝিয়ে দেবো, হ্যাঁ। ল্যাকটেড ডিহাইড্রোজেনেজ LD is added to enzyme system to prevent endogenous pyruvate interference, which is normally present in the serum, তাহলে এতটা আমাকে প্রিন্সিপালি লিখতে হবে কি না AST catalyzes the transamination of L-aspartate and alpha glutarate to form L-glutamate and oxaloacetate. In subsequent reaction কি হচ্ছে না malate dehydrogenase reduces oxaloacetate to malate with simultaneous, এটা রিডিউস হচ্ছে, তাহলে অক্সিডেশন কার হচ্ছে with simultaneous oxidation of NADH to NAD, হ্যাঁ। The rate of oxidation of NADH is measured, মানে NADH থেকে যে NAD হচ্ছে এইটা রেটটাকে আমরা কাইনেটিক্যালি মেজার করছি। মনিটরিং দ্য ডিক্রিজ ইন অ্যাবজর্বেন্স আস্তে আস্তে ডিক্রিজ করবে at 340 ন্যানোমিটার অ্যান্ড ইজ এই যে এই রেটটা এটাই প্রপোর্শনাল হচ্ছে AST অ্যাক্টিভিটির সঙ্গে ইন দ্য সিরাম স্যাম্পল। ল্যাকটেড ডিহাইড্রোজেনেজ কি করছে, এটা
এনজাইম সিস্টেমের সঙ্গে আমি অ্যাড করছি। কেন না, এটা পাইরুভেটের যে ইন্টারফারেন্স সেটাকে প্রিভেন্ট করছে। ঠিক আছে, এতটা লেখা হয়েছে সবার? এবার আমি রিয়াকশনটা লিখছি। হ্যাঁ, এটা অ্যাসে প্রিন্সিপালের মধ্যেই থাকবে রিয়াকশনটা, এটার পরে লিখবে। আচ্ছা, রিয়াকশনটা কি হচ্ছে তাহলে? ফার্স্টে হচ্ছে এল অ্যাসপার্টেট তার সঙ্গে আলফা কিটো গ্লুটারেট। এখানে কোন এনজাইম? না, এএসটি। এ কি করছে? অক্সালো অ্যাসিটেট প্লাস এল গ্লুটামেট। এটা হচ্ছে ফার্স্ট রিয়াকশন। হ্যাঁ, এল অ্যাসপার্টেট, আলফা কিটো গ্লুটারেট, এএসটি দিয়ে অক্সালো অ্যাসিটেট আর এল গ্লুটামেট। নেক্সট স্টেপে কি করছে না, অক্সালো অ্যাসিটেট প্লাস NADH প্লাস H প্লাস, এখানে ম্যালেট ডিহাইড্রোজেনেজ লাগছে, তৈরি করছে এল ম্যালেট আর NAD। আচ্ছা, যত তাহলে রিয়াকশনটা চলবে তত কি হবে? NAD আস্তে আস্তে বাড়বে, NADH-টা তো কমবে। সেজন্যই দেখবে প্রিন্সিপালটায় লেখা আছে যে ডিক্রিজ ইন অ্যাবজর্বেন্স, তার মানে NADH-টা আস্তে আস্তে কমছে, NAD-টা বাড়ছে। এই ডিক্রিজ ইন অ্যাবজর্বেন্স এটাই ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য AST। তার মানে যত AST থাকবে আমার স্যাম্পেলে, সিরাম স্যাম্পেলে, তত রিয়াকশনটা তো ডান দিকে যাবে, মানে রিয়াকশনটা হবে, তাই তো? এই স্টেপটা হবে, তারপরে এই স্টেপটা হবে, আর তত তাহলে কি হবে? আমি যে NADH-টা দিয়েছি ওটাও আস্তে আস্তে কমতে থাকবে, NAD হবে। ঠিক আছে, তাহলে এই ডিক্রিজ ইন অ্যাবজর্বেন্সটা প্রপোর্শনাল টু দ্য AST অ্যাক্টিভিটি, এটাই আমরা মেজার করব। আর এটা কততে মাপা হবে? 340 ন্যানোমিটার। ঠিক আছে, 340 ন্যানোমিটারে মাপা হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে রিএজেন্ট। হ্যাঁ, 2 নম্বর পয়েন্ট রিএজেন্ট। রিএজেন্টের মধ্যে কি কি থাকবে দেখো, R1 আর R2। R1 এর মধ্যে থাকছে বাফার। কি থাকছে না, ট্রিস বাফার, যার pH হচ্ছে 7.8। আর যেগুলো লাগছে এল অ্যাসপার্টেট, MDH, LD ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ আর স্টেবিলাইজার। ঠিক আছে, এগুলো আমার থাকছে R1 এর মধ্যে। তাহলে এগুলো বাদ দিয়ে যেগুলো থাকছে সেগুলো থাকছে R2 তে। কি থাকছে? আলফা কিটো গ্লুটারেট, NADH আর স্টেবিলাইজার। ঠিক আছে, আলফা কিটো গ্লুটারেট, NADH আর স্টেবিলাইজার। R2 তে থাকছে, R1 এ থাকছে বাফার, যেটা হচ্ছে ট্রিস বাফার, আর এল অ্যাসপার্টেট, MDH ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ আর স্টেবিলাইজার। ঠিক আছে, এটা হচ্ছে কম্পোজিশন। এরপরে তাহলে R1 R2 দেওয়া আছে, আমাকে একটা ওয়ার্কিং রিএজেন্ট বানাতে হবে। ওয়ার্কিং রিএজেন্ট কি করে বানাবো? 4 ভাগ R1 আর 1 ভাগ R2, 4:1। এই রিএজেন্ট পয়েন্টের মধ্যেই থাকবে ওয়ার্কিং রিএজেন্ট। কি করে না, 4 ml যদি R1 নিই তাহলে 1 ml R2। ঠিক আছে, এবার আমার কটা টেস্ট করতে হবে তার উপরে ডিপেন্ড করে। যদি অনেক বেশি থাকে 4:1 অনুপাতেই আমি নেবো। এটা যদি 10 ml নিই তাহলে এটা 2.5 ml নেবো। যতগুলো টেস্ট করতে হবে তার অনুপাতে আমি নেবো। ঠিক আছে, আচ্ছা, এবার এই ওয়ার্কিং রিএজেন্ট আমি তো বানিয়ে নিলাম,
এটা আমার স্টেবিলিটিটা কতদিন থাকবে 2 to 4 ডিগ্রি সেন্টিগ্রেডে 4 উইকস থাকবে। স্টেবিলিটি 2 to 8 ডিগ্রি সেন্টিগ্রেডে 4 উইকস। এই ফ্রিজে কোনখানটা 2 to 8 ডিগ্রি সেন্টিগ্রেড হয়? ডিপ ফ্রিজে কত টেম্পারেচার? বরফ কততে হয়? তাহলে 0 ডিগ্রি বা তার কম থাকবে ডিপ ফ্রিজে। ফ্রিজের বিভিন্ন জায়গায় কিন্তু টেম্পারেচার আলাদা। হ্যাঁ, ডিপ ফ্রিজে ওটা হচ্ছে ফ্রিজার, ওটাতে তোর আইস হবে। কিন্তু ফ্রিজের ডোরটার টেম্পারেচার 2 to 8 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। তাহলে আমরা যে বায়োকেমিস্ট্রি যে তোর কিটগুলো থাকে সেগুলো সব কিন্তু আমরা ডোরেতেই রাখি। হ্যাঁ, 2 to 8 ডিগ্রি সেন্টিগ্রেডে। তাহলে ওয়ার্কিং রিয়েজেন্ট যেটা আমি বানালাম সেটাকে 2 to 8 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি আমি রাখি ফ্রিজের ডোরে, তখন কিন্তু আমি 4 উইকস এটাকে রাখতে পারবো, এটা স্টেবল থাকবে। যদি না আমি কন্টামিনেট করে দিই, ঠিক আছে, তো এটা আমার 4 উইকস থাকবে। আচ্ছা, নেক্সট পয়েন্টে লিখবে অ্যাপারেটাস। হ্যাঁ, 3 নম্বরে হচ্ছে অ্যাপারেটাস। অ্যাপারেটাস, আচ্ছা, সবকটা সেমি অটো টেস্টেরই অ্যাপারেটাস এক। কি কি লাগছে আমার? টেস্ট টিউব লাগবে, পিপেট লাগবে, আর টিপস লাগবে। টিপস কোনগুলো? যেটা দিয়ে তুলি, স্যাম্পলটা তুলি, টিপস। হ্যাঁ, টিপস লাগবে। বিকার লাগবে, সেমি অটোতে জলও খাওয়াতে হয় তো, অ্যাসপিরেট করতে হয়, তাহলে বিকারও লাগবে। আর একটা সেমি অটো মেশিন লাগবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা বাদ গেল? পেশেন্টের স্যাম্পল লাগবে, তাই তো? ঠিক আছে, অ্যাপারেটাস সব কটা সেমি অটোর জন্যই, টেস্টের জন্যই অ্যাপারেটাস একই। ঠিক আছে, ডিস্টিল ওয়াটার লাগবে। কি লিখবো না? পিপেট ইনটু টিউব মার্কড। আচ্ছা, এখানে লিখবো টেস্ট, আর এখানে আচ্ছা আমি প্রথমে কি দিলাম? সিরাম অথবা প্লাজমা। প্লাজমা 100 মাইক্রোলিটার, আর ওয়ার্কিং রিয়েজেন্ট, ওয়ার্কিং এসটি রিয়েজেন্ট, এটা থাকবে 1000 মাইক্রোলিটার। ঠিক আছে, তাহলে রিয়েজেন্ট হচ্ছে 1000 মাইক্রোলিটার 1 ml, আর তাতে স্যাম্পল মানে সিরাম বা প্লাজমা এটা থাকছে 100 মাইক্রোলিটার। নেক্সট পয়েন্ট লিখবো মিক্স অয়েল and aspirate immediately। এটা লিখে নাও, আমি পরে বোঝাচ্ছি। ইমিডিয়েটলি ফর মেজারমেন্ট। তাহলে 1000-এ 100 দিলাম মিক্স অয়েল and aspirate immediately for measurement। নেক্সট পয়েন্ট, program the analyzer। program the analyzer as per assay parameters। 1 নম্বর পয়েন্ট, blank the analyzer, blank the analyzer with purified water, purified water। 2 নম্বর পয়েন্ট, read absorbance, absorbance after, লিখে নাও, আমি পরে বোঝাচ্ছি। হ্যাঁ, আফটার 60 সেকেন্ড repeat reading after every 30 seconds, that is up to 120 up to 120 seconds at 340 nanometer
wavelength. तीन नंबर पॉइंट, determine the mean absorbance change per minute delta A per minute. হয়েছে লেখা? লেখা হয়েছে সবার? আচ্ছা, লাস্ট পয়েন্ট, ডিটারমাইন দ্য মিন অ্যাবজর্বেন্স চেঞ্জ পার মিনিট, মানে ডেল্টা এ পার মিনিট। আচ্ছা, তাহলে প্রসেসটা কি হলো? আমি ওয়ার্কিং রিয়েজেন্ট যেটা বানিয়েছি 4:1 করে, তার 1000 মাইক্রোলিটার নিলাম টেস্ট টিউবে, আর স্যাম্পল নিলাম 100 মাইক্রোলিটার। ইমিডিয়েটলি যখনই আমি নিচ্ছি তার আগে আমি সেমি অটো অ্যানালাইজারকে প্রোগ্রাম সেট করে রাখবো। আমাদের মেশিনে প্রোগ্রাম সেট করা আছে। তো আমরা কি করব, স্যাম্পলটা রিয়েজেন্টের সাথে মেশানোর আগে প্রোগ্রামটাকে সেট করে রাখবো। ব্ল্যাঙ্কটা পিউরিফাইড ওয়াটার দিয়ে, মানে ডিস্টিল ওয়াটার দিয়ে আমরা ব্ল্যাঙ্কটাকে সেট করে রাখবো। তারপরে জাস্ট আফটার, মানে দুটো আমি মিক্স করলাম তখনই তো এনজাইমটা রিয়াকশন স্টার্ট করে দেবে। তাহলে যখনই আমি মিক্স করলাম ইমিডিয়েটলি তখনই আমি অ্যাসপিরেট করে আমি রিডিংটা দেখবো। ওটা হচ্ছে আমার 0 সেকেন্ডের রিডিং। মেশিন তখন কি করবে, সেমি অটো অ্যানালাইজার তো, ওটাতে আমার সব সেট করাই আছে। ও তারপরে একবার 60 সেকেন্ডে রিডিং নেবে, একবার 90-তে নেবে, একবার 120-তে নেবে। 30 সেকেন্ড ইন্টারভেলে ও রিডিংগুলো নিতে থাকবে, দিয়ে একদম যেটা আমাদের রেজাল্ট সেটা ও শো করবে মেশিনে। ঠিক আছে, এখানে আমাদের কি কিছু করতে হলো না, আমরা শুধু স্যাম্পলটা দিয়ে দিলাম, তারপরে মেশিন পুরোটা ক্যালকুলেট করলো। কাইনেটিক মেথড যেহেতু, তার মানে আমাদের তো এন্ড পয়েন্ট মেথড নয় যে রিয়াকশন কমপ্লিট হয়ে গেল মেশিন তারপরে রিডিং দিচ্ছে, এটা হচ্ছে কাইনেটিক, মানে চলছে। তাহলে ওকে কি করতে হবে, রেট বার করতে হবে, কারণ যে রিয়াকশনটা চলছে সেটাকে রিডিং নিতে গেলে ওকে রেট বার করতে হবে। তাহলে ও 60 সেকেন্ড, একবার 0 সেকেন্ডে, একবার 60 সেকেন্ডে, একবার তারপরে 90-তে, একবার 120-তে ও মাপলো। মেপে যে রেট চেঞ্জ হলো সেটা থেকে ও যে এনজাইমটার যে অ্যাক্টিভিটিটা সেটা আমাদের ডাইরেক্ট রিডিংটা দিল, আমরা সেটা রেজাল্টের জায়গায় টুকলাম। কিন্তু এই যে ক্যালকুলেশন মেশিন যেটা করবে, সেই একটা বড় ক্যালকুলেশন আছে, আমাদের খাতায় ওটা লিখে রাখতে হবে। ওটা আমাদের ধরবে না, কিন্তু লিখে রাখতে হবে। ঠিক আছে, নেক্সট পয়েন্ট তাহলে ক্যালকুলেশন। তাহলে আমরা জাস্ট মিক্সড করব আর ইমিডিয়েট অ্যাসপিরেট করব, দিয়ে ওয়েট করব, মেশিন ক্যালকুলেট করে রেজাল্ট দেবে। কি ক্যালকুলেশন করছে এখন আমি এটা লিখবো, হ্যাঁ, ক্যালকুলেশন পার্ট। তাহলে নেক্সট পয়েন্ট লেখো, 5 নম্বর পয়েন্টে ক্যালকুলেশন। এই বুঝতে পেরেছো এই এনজাইমের ইউনিট কি, অ্যাক্টিভিটিটা চার্টগুলোতে লেখা ছিল যে আয়ু পার লিটার, তাই তো? আয়ু ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার। এটা কি করে বার করব না, ডেল্টা এ পার মিনিট, এটার সঙ্গে একটা কাইনেটিক ফ্যাক্টর, আচ্ছা বিলিরুবিন এস্টিমেশনের সময় তোমরা দেখেছিলে তো একটা ফ্যাক্টর দিয়ে গুণ করতে হচ্ছে অ্যাবজর্বেন্সটাকে। ফ্যাক্টরটা ওগুলোতে কি এন্ড পয়েন্ট আসাতে কিভাবে পাচ্ছি ফ্যাক্টরটা, না স্ট্যান্ডার্ডের যেটা কনসেন্ট্রেশন বাই স্ট্যান্ডার্ডের ওডি, এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরটা। কিন্তু এই কাইনেটিক ফ্যাক্টরও কিন্তু ওই রকমই একটা, এবার এটার একটা বড় ফর্মুলা আছে। তাহলে ফ্যাক্টরটা কি জিজ্ঞেস করলে বলতে পারবে তো? ফ্যাক্টর হচ্ছে স্ট্যান্ডার্ডের কনসেন্ট্রেশন বাই স্ট্যান্ডার্ডের ওডি। ঠিক আছে, ওটা ফ্যাক্টর, ওটা বলে দিলে জাস্ট অ্যাবজর্বেন্সের সঙ্গে আমরা মাল্টিপ্লাই করে দিলে আমরা কনসেন্ট্রেশনটা পেয়ে যাব, আননোনের স্যাম্পলের কনসেন্ট্রেশন। কিন্তু এই কাইনেটিক ফ্যাক্টরের একটা স্পেশাল ফর্মুলা আছে। ঠিক আছে, where delta A per minute equal to change in absorbance per minute
ওই ফ্যাক্টরটা এখানে মানেটা লিখবি না, হ্যাঁ, ওটা বিলিরুবিনের সময়। এই কাইনেটিক ফ্যাক্টরের আলাদা ফর্মুলা আছে, কিন্তু জিনিসটা এক। এখানে এএসটির জন্য কাইনেটিক ফ্যাক্টর কত? কাইনেটিক ফ্যাক্টর কে ইকুয়াল টু 768, ঠিক আছে? 700 এই 1768, ঠিক আছে, 1768, ঠিক আছে? এটা হচ্ছে কাইনেটিক ফ্যাক্টর ফর এএসটি। 1768 kinetic factor is calculated by using following formula. Key formula: K equal to 1 by m into TV by SV into 1 by P into 10 to the power 6, ঠিক আছে? এটা হচ্ছে ওর ফর্মুলা। কেটা কিভাবে এসছে, যেখানে m ইকুয়াল টু মোলার এক্সটিংশন কোএফিশিয়েন্ট অফ NADH। এগুলো ধরবে না, জাস্ট লিখে রাখো। and is equal to 6.22 into 10 to the power 3 liter per mole per centimeter at 340 nanometer, ঠিক আছে? m equal to molar extinction coefficient of NADH and is equal to 6.22 into 10 to the power 3 liter per mole per centimeter at 340 nanometer. TV equal to sample volume plus working AST reagent volume, মানে টোটাল ভলিউম। TV equal to total volume, total volume টা কি? sample volume plus reagent volume। SV equal to sample volume, P equal to optical path length। আমাদের যে কুভেট গুলো থাকে এগুলো 1 সেন্টিমিটারের থাকে, তো স্পেকট্রোফটোমিটারে দেখেছো তো 1 সেন্টিমিটার পাথ লেন্থটা, ঠিক আছে? আচ্ছা, 340 ন্যানোমিটারটা এটা স্পেকট্রোফটোমিটারের রেঞ্জ তো, কালারলেস যেগুলো মাপা হয়, তাহলে স্পেকট্রোতেও এই টেস্ট কিন্তু করা যেতে পারে, ঠিক আছে? অপটিক্যাল পাথ লেন্থ আর 10 to the power 6 ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা হচ্ছে কনস্ট্যান্ট। আর একটা জিনিস জানতে হবে, কনভার্সন ফ্যাক্টর। কনভার্সন ফ্যাক্টর কি? একটা ইউনিটে দেওয়া আছে এনজাইমের অ্যাক্টিভিটিটা, আমরা অন্য আরেকটা ইউনিটে, যেমন চার্টে একটা ইউনিট ছিল দেখবে তোমাদের এনজাইমের, ক্যাটাল বলে দেওয়া ছিল, তো সেই ক্যাটাল এনজাইমের একটা ইউনিট, হ্যাঁ, AST অ্যাক্টিভিটি ইন NCAT পার লিটার, এটা তো IU পার লিটার, তাহলে NCAT পার লিটারে যদি কনভার্সন করতে হয়, AST অ্যাক্টিভিটি ইন IU পার লিটার ইন্টু 16.67, এটা হচ্ছে কনভার্সন ফ্যাক্টর। AST অ্যাক্টিভিটি ইন NCAT পার লিটার, এটা বার করতে গেলে AST অ্যাক্টিভিটি ইন IU পার লিটার ইন্টু 16.67, এটাও জাস্ট জেনে রাখার জন্য, কারণ এখন সবকিছুই IU পার এলেই দেওয়া হয়, এনজাইম অ্যাক্টিভিটি IU পার এলেই দেওয়া হয়। ক্যালকুলেশনটা লিখেছো, এটা এক্সামে লাগবে না, বড়জোর হয়তো জিজ্ঞেস করবে যে এই কাইনেটিক ফ্যাক্টরটা কি, বা ফ্যাক্টর কি জানা আছে, কোনো আইডিয়া আছে, তখন যেটা সিম্পল জানো, এন্ড পয়েন্ট অ্যাসেতে বলবে যে এন্ড পয়েন্ট অ্যাসেতে এই ফর্মুলা
স্ট্যান্ডার্ডের কনসেন্ট্রেশন বাই স্ট্যান্ডার্ড ওডি, ওটা একদম দেওয়া থাকছে, যেটাকে জাস্ট আমরা অ্যাবজর্বেন্সের সঙ্গে মাল্টিপ্লাই করলে আমরা কনসেন্ট্রেশনটা পেয়ে যাচ্ছি। কিন্তু কাইনেটিক অ্যাসিডে কাইনেটিক ফ্যাক্টরটা জেনারেট করতে হচ্ছে, ওটা একটা কমপ্লিকেটেড ফর্মুলা আছে। ঠিক আছে, এইটুকু বললেও হবে, এটা খাতায় লিখে রাখবে। হ্যাঁ, 10⁶। কোনটাতে? এইটা 10⁶, এটা 10⁻³ লিটার পার মোল পার সেন্টিমিটার অ্যাট 340 ন্যানোমিটার। এত কিছু জিজ্ঞেস করবে না, এটা টুকে রাখো। আচ্ছা, ক্যালকুলেশনের পরে নেক্সট পয়েন্ট হয়েছে কনভার্সন ফ্যাক্টর। AST activity in NCAT per liter equal to AST activity in IU per L into 16.67। হ্যাঁ, ফ্যাক্টরটা কোনটা? প্রথমে যে ফ্যাক্টরটা স্ট্যান্ডার্ডের কনসেন্ট্রেশন। আই দেখ, আমরা যে কোনো জিনিসের কনসেন্ট্রেশন কিভাবে করি? ওডি অফ টেস্ট মাইনাস ওডি অফ ব্ল্যাঙ্ক বাই ওডি অফ স্ট্যান্ডার্ড মাইনাস ওডি অফ ব্ল্যাঙ্ক ইন্টু কনসেন্ট্রেশন অফ স্ট্যান্ডার্ড। তাহলে এবারে এইগুলোকে আমি জিরো করছি, তাহলে জিনিসটা কি হলো? ওডি অফ টেস্ট বাই ওডি অফ স্ট্যান্ডার্ড ইন্টু স্ট্যান্ডার্ডের কনসেন্ট্রেশন। এবার এটাকে আমি আলাদা করছি, ওডি অফ টেস্ট ইন্টু, তাহলে কি হলো? স্ট্যান্ডার্ডের কনসেন্ট্রেশন বাই স্ট্যান্ডার্ডের ওডি, তাই তো? ওডি অফ স্ট্যান্ডার্ড। এই জিনিসটা হচ্ছে আমার ফ্যাক্টর। তার সঙ্গে স্যাম্পেলের বা যে আননোন স্যাম্পেল, তার আমি যদি ওডিটা পেয়ে যাই, ফ্যাক্টর যদি আমার কিটে বলে দেয়, তাহলে দুটোকে গুণ করলেই আমি কনসেন্ট্রেশন পেয়ে যাব। ঠিক আছে, এবার এই ফ্যাক্টরটার সঙ্গে কাইনেটিক ফ্যাক্টরের কি পার্থক্য? কাইনেটিক ফ্যাক্টরে অনেকগুলো ব্যাপার থাকছে যেগুলোকে আমাকে কনসিডার করতে হবে। তো এই এত বড় ফর্মুলা তোমাদের জিজ্ঞেস করবে না, তোমাদের বড়জোর এই সিম্পলটা জিজ্ঞেস করবে, ফ্যাক্টর সম্বন্ধে কোনো আইডিয়া আছে? এইটুকুই, তাও যে বাকি আগের গুলো পেরিয়ে যাবে তাকে জিজ্ঞেস করবে, যে প্রথমে আটকে যাবে তার আর এই অবধি আসবে না। ঠিক আছে, ওটা যে ফর্মুলায় তোমরা বার করো তার মধ্যেই আছে ফ্যাক্টরটা কি। কারণ আমাদের স্ট্যান্ডার্ডের কনসেন্ট্রেশন আর স্ট্যান্ডার্ডের ওডি তো ফিক্সড, স্ট্যান্ডার্ড তো তোমাকে দিয়েই দিয়েছে, ওই দুটো তো ফিক্সড। তাহলে আমি ওই দুটো বাই করে ফ্যাক্টর জেনারেট করে রাখলে শুধু আমি ওডি বার করবো, টেস্টে মাল্টিপ্লাই করবো, পেয়ে যাব। ঠিক আছে, 9 নম্বর পয়েন্টে আমি যে রেজাল্টটা পেয়েছি সেটা লিখবো। ঠিক আছে, টেস্ট করার পর যে রেজাল্টটা বেরিয়েছে 6 নম্বর পয়েন্টে সেটা লিখবো, ইউনিট হবে IU per L। 7 নম্বর পয়েন্টে আমি লিখবো রেফারেন্স রেঞ্জ। রেফারেন্স রেঞ্জ কত? AST অ্যাক্টিভিটি ইউনিট IU per L। হ্যাঁ, IU per L এ অ্যাট কত? এনজাইমের একটা ফিক্সড টেম্পারেচার থাকে, সেটা কত? 37 ডিগ্রি সেন্টিগ্রেড। হ্যাঁ, এটাতে অপটিমাম অ্যাক্টিভিটি থাকে। ঠিক আছে, তাহলে অ্যাডাল্ট মেল আর অ্যাডাল্ট ফিমেল এখানে হচ্ছে লেস দ্যান 35 আর এটা হচ্ছে লেস দ্যান 31। ঠিক আছে, এটা হচ্ছে আমার রেফারেন্স রেঞ্জ। ঠিক আছে, লেস দ্যান 35, লেস দ্যান 31। নেক্সট পয়েন্ট থাকবে আমার ক্লিনিক্যাল ইন্টারপ্রিটেশন। তাহলে রেজাল্ট পেয়ে গেলাম, রেফারেন্স রেঞ্জ জানি, এবার আমার ভ্যালুটা কম এসছে না বেশি এসছে সেটা আমি ক্লিনিক্যাল ইন্টারপ্রিটেশন। তাহলে AST লেভেল বেড়ে যায় কখন বলো? এবার এনজাইম লেভেল তো খুব কমে গেছে সেটা হয় না, বেড়ে যাওয়াটাই হয়, তাই তো? বেড়ে যাওয়াটাই মেন। তাহলে এবার বলো কিসে কিসে বাড়ে বলো? হেপাটাইটিস, হ্যাঁ, সিরোসিস মানে লিভার প্যাথোলজি, তাই তো? তাহলে ক্লিনিক্যাল ইন্টারপ্রিটেশন। আচ্ছা, এটা তাহলে আমাদের 8 নম্বর পয়েন্ট, তাই তো? হ্যাঁ, কি লিখবো আমরা? না, সিরাম অ্যাক্টিভিটি of AST, এই কথা বলিস না বাবা। Serum activity of AST is increased
increased after আচ্ছা লিভার এনজাইম গুলো কি কি এসজিওটি এসজিপিটি তাই তো ওটিটা তো এই এএসটিটা আর এএলটি তাই তো অ্যালানিন ট্রান্সামাইনেজ হ্যাঁ তাহলে আমার লিভার প্যাথোলজি হলে দুটোই তো বাড়বে হ্যাঁ দুটোই বাড়লো ঠিক আছে কিন্তু শুধু এএসটি বেড়েছে তাহলে কি শুধু এএসটি বেড়েছে এএলটি বাড়েনি তাহলে লিভারে প্যাথোলজি হলে দুটোই বাড়বে তো তাহলে শুধু এএসটি বেড়েছে তাহলে এবারে কি বলবে increased after myocardial infarction ALT নরমাল আছে এএসটি শুধু বেড়েছে পেশেন্টে হার্ট অ্যাটাক হয়েছে ঠিক আছে মায়োকার্ডিয়াল ইনফাকশন এটা একটা খুব ইম্পর্টেন্ট আমি এলএফটি করতে দিয়েছি হ্যাঁ কিন্তু তার এলএফটির বাকি সবই নরমাল আছে শুধুমাত্র এএসটিটা বেড়েছে মায়োকার্ডিয়াল ইনফাকশনের পেশেন্ট হ্যাঁ in liver disorder এটাতে তো বাড়বেই in trauma after renal infarct যেমন মায়োকার্ডিয়াল ইনফার্ক্ট সেরকম রেনাল ইনফার্ক্ট রেনাল আর্টারিতে হ্যাঁ and in various hemolytic conditions আর একটা কি না পালমোনারি এম্বোলাই এইগুলোতে এএসটি বাড়বে আচ্ছা নেক্সট পয়েন্ট কি লিখবো আমরা AST activity elevated up to 100 times the up to 100 times AST activity বেড়েছে নরমাল তো 35 এর মধ্যে থাকতে হবে 100 টাইমস বেড়ে গেছে হাজারের ঘরে হ্যাঁ চলে গেছে তখন ধরো তখন এটার কারণ কি হতে পারে ইন ভাইরাল হেপাটাইটিস এএলটিও বাড়বে এখানে ঠিক আছে and হেপাটিক নেক্রোসিস ঠিক আছে মডারেট এলিভেশন তাহলে এই দুটো কজে হিউজ বাড়বে কিন্তু এর সঙ্গে এলএফটির আদার গুলোও বাড়বে ঠিক আছে যেহেতু লিভার প্যাথোলজি ভাইরাল হেপাটাইটিস হেপাটিক নেক্রোসিস হ্যাঁ এএলটিটাও বাড়বে ঠিক আছে জন্ডিসও হতে মানে বিলিরুবিনও বাড়তে পারে কিন্তু শুধুমাত্র এএসটি বাড়বে মায়োকার্ডিয়াল ইনফাকশনে আর মডারেট এলিভেশন অফ এএসটি কোথায় দেখবো আমরা না এক্সট্রা হেপাটিক কোলেস্টেসিস এক্সট্রা হেপাটিক কোলেস্টেসিস হ্যাঁ এটা হচ্ছে মডারেট এলিভেশন হবে ঠিক আছে আপ টু দিস ইউ হ্যাভ টু রাইট ইন ইউর কপি প্র্যাকটিক্যাল কপি ঠিক আছে এবারে এএসটি অ্যাক্টিভিটি মেজার করতে দিল তারপরে তোমাকে হয়তো জিজ্ঞেস করতে পারে যে কোন কোন কন্ডিশনে বাড়ছে ধরো এরকম হয়েছে যে বাকিগুলো নর্মাল আছে তাহলে কি শুধু এএসটিটাই বাড়ছে তখন বলতে হবে মায়োকার্ডিয়াল ইনফাকশন হ্যাঁ বলবে 100 টাইমস বাড়ছে তাহলে কি হতে পারে ভাইরাল হেপাটাইটিস অথবা হেপাটিক নেক্রোসিস মডারেট এলিভেশন হচ্ছে এক্সট্রা হেপাটিক কোলেস্টেসিস